হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে, ঠিক আছে, বা পার্মানেন্ট সেটেলমেন্ট নিয়ে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 8-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নম্বর হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে, ঠিক আছে। তো 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি কি পায়? বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ান লাভ করে বা দেওয়ানি লাভ করে, অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার পায়, ঠিক আছে। তো এর পরবর্তীকালে তারা হচ্ছে যে বাংলার রাজস্ব ব্যবস্থা প্রচলনের জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু করে, যার পরবর্তীকালে তারা 1793 সালে 22শে মার্চ, ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস এক হচ্ছে যে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন, ঠিক আছে, যা চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত, ঠিক আছে। তো এই বন্দোবস্ত কে প্রবর্তন করেছিল এটা একটু তোমাদের মনে রাখতে হবে যে লর্ড কর্নওয়ালিস এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল এবং কবে? 1793 সালে, ঠিক আছে। তো বলা যায় যে 1793 সালে লর্ড কর্নওয়ালিস যে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তা চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত, ঠিক আছে। এরপর দেখো বলা হয়েছে যে রাজস্ব সুনিশ্চিত করতে কৃষিযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি করতে ও সরকারি আদায় বাড়াতে তিনি এই ব্যবস্থা প্রবর্তন করেছেন, বা এই ব্যবস্থা প্রবর্তনের তার প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য কি ছিল? রাজস্ব সুনিশ্চিত করা, ঠিক আছে, অর্থাৎ কর সুনিশ্চিত করা বা সরকারের যে আয় বা কোম্পানির যে আয় তা একদম সুনিশ্চিত করা, ঠিক আছে। এছাড়া কৃষিযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি করা, ঠিক আছে, হ্যাঁ, এছাড়া সরকারি আয় বাড়ানো, ঠিক আছে। তো এগুলি ছিল তার এই রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের অন্যতম প্রধান উদ্দেশ্য। তো দেখো এই বন্দোবস্ত অনুযায়ী কি কি নীতি বা বলা যায় যে কি কি বৈশিষ্ট্য প্রদান করা হয়েছিল বা কি কি আইন প্রণয়ন করা হয়েছিল। যেমন বলা যায় যে এই বন্দোবস্ত অনুসারে বা এর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো যে প্রথমতম জমিদারদের নিজ নিজ এলাকায় জমির মালিকানা দেওয়া হয়, ঠিক আছে। একজন জমিদারকে তার সমস্ত এলাকার মালিকানা দিয়ে দেওয়া হয়, অর্থাৎ জমির মালিকানা কিন্তু কৃষকের হাতে ছিল না, জমির মালিকানা কার হাতে ছিল? জমিদারদের হাতে, ঠিক আছে। কৃষকরা শুধু চাষবাসই করত, প্রকৃতপক্ষে জমির মালিকানা ছিল কার হাতে? জমিদারদের হাতে, ঠিক আছে। তারপরে দেখো দ্বিতীয় ধর্মের ক্ষেত্রে বলা হয়েছে যে জমির মালিকানা বংশানুক্রমিক করা হয়। তো জমিদাররা বংশানুক্রমিক ভাবে এই জমি মালিকানা বা মালিকানা সত্ত্ব তারা কিন্তু ভোগ করতে পারতো, ঠিক আছে, বংশানুক্রমিক ভাবে। তারপরে দেখো তৃতীয় ধর্মের ক্ষেত্রে বলা হয়েছে যে জমিদারগণ আদায়কৃত রাজস্বের অংশ কোম্পানিকে আদায় করে দেবেন, ঠিক আছে। অর্থাৎ এই যে রাজস্ব জমিদাররা আদায় করে কোম্পানিকে দিত, বা কোম্পানি সরাসরি কিন্তু কৃষকদের কাছ থেকে হচ্ছে যে রাজস্ব আদায় করতো না, কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করতো জমিদার এবং জমিদাররা কোম্পানিকে দিত, ঠিক আছে। তারপরে দেখো চতুর্থতম ক্ষেত্রে বলা হয়েছে যে সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট তারিখে সূর্যাস্তের মধ্যে নির্ধারিত খাজনা আদায় দিতে হতো, আদায় দিতে না পারলে জমিদারদের জমিদারি বাজেয়াপ্ত করা হতো। তো একটি নির্দিষ্ট দিনে, ঠিক আছে, যে পরিমাণ রাজস্ব একজন জমিদারের উপর নির্ধারিত করা হয়েছে সেই দিনে সূর্যাস্ত হওয়ার পূর্বেই জমিদারকে কোম্পানিকে রাজস্ব দিতে হতো। যদি জমিদার তা দিতে না পারতো তাহলে তার জমিদারি বাজেয়াপ্ত করে দেওয়া হতো এবং তার জমিদারি অন্য আবার আরেকজন জমিদারকে দিয়ে দেওয়া হতো। তো এটি সূর্যাস্ত আইন নামেও পরিচিত, কেননা সূর্যাস্তের পূর্বেই দিতে হবে।
একটি নির্দিষ্ট দিনের, ঠিক আছে। তারপরে দেখো পঞ্চমতমের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রাকৃতিক দুর্যোগ হলো খাজনার পরিমাণ হ্রাস করা হবে না। এটি হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে প্রাকৃতিক দুর্যোগ হলো কিন্তু রাজস্ব হ্রাস করা হবে না, যে পরিমাণ রাজস্ব নির্ধারিত হয়েছে সেই পরিমাণ রাজস্বই দিতে হবে। তো এগুলি হলো চিরস্থায়ী বন্দোবস্তের কতকগুলি প্রধান বৈশিষ্ট্য, যে জমির মালিকানা থাকবে জমিদারদের ওপর, জমিদাররাই কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করে সরকারকে দেবে। এছাড়া সূর্যাস্তের পূর্বে তাদেরকে সেই কর বা রাজস্ব দিতে হবে, ঠিক আছে। তো এবং তারাই হচ্ছে যে রাজস্ব আদায় করে কোম্পানিকে দেবে। তো এগুলি হলো প্রধান কতকগুলি বৈশিষ্ট্য চিরস্থায়ী বন্দোবস্তের। তো এবারে আমরা আলোচনা করব এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল, ঠিক আছে, সুফল বা কুফল। যেমন দেখো বলা যায় যে এই বন্দোবস্তের সুফলের চেয়ে কুফলই বেশি পরিলক্ষিত হয়, ঠিক আছে। যেমন দেখো বলা হয়েছে যে এই ব্যবস্থা কৃষক ও জমিদার কারো পক্ষে মঙ্গলজনক ছিল না। কৃষকদের জমির ওপর অধিকার ছিল না, জমির মালিকানা কার হাতে ছিল, জমিদারদের ওপর। তো কৃষকদের পক্ষে এই ব্যবস্থা মঙ্গলময় ছিল না, ঠিক আছে। তারপর দেখো বলা হয়েছে যে কৃষকদের দেয় খাজনার পরিমাণ ধার্য ছিল না, ফলে জমিদারেরা অতিরিক্ত খাজনা আদায়ের জন্য কৃষকদের ওপর চাপ দিত। তো জমিদাররা মিডিয়েটর হিসেবে, ঠিক আছে, কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করে কাকে দিত, কোম্পানিকে দিত, ঠিক আছে। তো কৃষকেরা কি পরিমাণে রাজস্ব দিবে বা একজন কৃষকের ওপর কি পরিমাণ রাজস্ব নির্ধারিত হবে সেই বিষয়ে কিন্তু কোনো তথ্য ছিল না, ঠিক আছে, বা সেই বিষয়ে কোনো ব্যবস্থা ছিল না, যার ফলে একজন জমিদার কৃষকের ওপর নির্ধারিত রাজস্বের চেয়ে আরো বেশি পরিমাণে রাজস্ব আদায় করতো, ঠিক আছে। তো যার ফলে কৃষকদের ওপর কি পড়ে, চাপ পড়ে, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে বাংলার অর্থনীতি ক্রমশ দুর্বল হয়, তবে কিছু ভালো জমিদারেরা আর্থিক অনুকূলে গ্রাম বাংলার হতশ্রী চিত্রের পরিবর্তন ঘটে। পরবর্তীকালে আন্দোলনের চাপে এই ব্যবস্থার পরিবর্তন ঘটে। তো বলা যায় যে কৃষক বা জমিদাররা বিপুল পরিমাণে অর্থ সঞ্চয় করে নিজেদের কাছে কিছু রেখে কিছু পরিমাণে কৃষক হচ্ছে যে কোম্পানিকে দিত, ঠিক আছে। তো এর ফলে বাংলার যে অর্থনৈতিক অবস্থা তাও কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং কৃষকদের ওপর এই হচ্ছে যে ব্যবস্থার এক হচ্ছে যে প্রভাব পড়েছিল, ঠিক আছে, প্রভাব পড়েছিল। তো সুতরাং বলা যায় যে এই ব্যবস্থার হচ্ছে যে ভুল ত্রুটি দূর করার জন্য পরবর্তীকালে কিন্তু রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল, যেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।